বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের কাজ শক্তি ক্ষমতার এখন এমসিকিউ ক্লাস এবং সন্ধ্যা 7টায় আমরা সিকিউ ক্লাসের লাইভ নিয়ে আসব। তো আমরা মোটামুটি 100 এমসিকিউ সলভ করব ইনশাল্লাহ। এখান থেকেই বোর্ড পরীক্ষার জন্য নতুন করে কিছু পড়তে হবে না। এই 100 এমসিকিউ আমরা যদি প্রপারলি সলভ করতে পারি তাহলে আমাদের বোর্ড পরীক্ষা কভার হয়ে যাবে। তো আমরা শুরু করি। প্রথমে আমাদের বলছে যে 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ 200 কেজি মিটার পার সেকেন্ড হলে এর গতিশক্তি কত হবে। তো আমরা গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্কে একটা সূত্র কি জানি, ইকে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড 2m। আমাদের ভর দেওয়া আছে 100 কেজি, ভরবেগ দেওয়া আছে 200 কেজি মিটার পার সেকেন্ড, বের করতে হবে গতিশক্তি। তাহলে ভরবেগ কত, 200 কেজি মিটার পার সেকেন্ড, 200 স্কোয়ার 2 ইন্টু 100। তাহলে নিচে থাকবে 200, উপরে 200 স্কোয়ার। তো 200 স্কোয়ার কাটাকাটি করলে অ্যান্সার কত হবে, 200 জুল। তাহলে আমাদের অ্যান্সার গ 200 জুল। তারপরে আমরা আসি 2 নম্বরে। আমাদের বলছে যে একটি নিচের কোনটি ঋণাত্মক কাজ। কি বলছে, নিচের কোনটি ঋণাত্মক কাজ। অ্যান্সার কি, ক, সিঁড়ি দিয়ে নিচে নামা। কারণ যখন আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠি তখন কি আমরা অভিকর্ষ ত্বরণ জি এর বিরুদ্ধে কাজ করি। অভিকর্ষ ত্বরণ আমাদের কোন দিকে কাজ করে, নিচের দিকে। আর সিঁড়ি দিয়ে ওঠার সময় আমাদের কোন দিকে বল প্রয়োগ করতে হয়, উপরের দিকে। যেহেতু এটা অভিকর্ষ বলের বিপরীত দিকে কাজ করে, তাই জন্য কি উপরের নিচের কোনটি ঋণাত্মক কাজ, সিঁড়ি দিয়ে উপরে ওঠা ঋণাত্মক কাজ। তারপরে আসি কোন বল প্রয়োগে সর্বোচ্চ কাজ সম্পূর্ণ হবে, যখন বল সরণের সাথে ক্রিয়া করে। তো বল যদি আমরা কি জানি, বল সরণের সাথে 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে কি হয়, কস থিটার মান 90 ডিগ্রি হলে 0 হয়, অর্থাৎ কাজের মান 0 হয়। বল ও কাজ যতক্ষণ একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ আমরা এদিকে বল প্রয়োগ করলাম, আমরা কাজও এদিকে পেলাম, তাহলে আমাদের মধ্যবর্তী কোণের মান কত, এখানে 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির মান কত, 1। তাহলে আমরা কাজ পাবো কত, সর্বোচ্চ, কারণ কজের সর্বোচ্চ মান কত, 1। তাহলে বল ও সরণ যদি একই দিকে ক্রিয়া করে তাহলে আমরা কাজের পরিমাণ কত পাবো, সর্বোচ্চ পাবো। এবার দেখি, একটি পাম্পকে ব্যবহার করা হয়েছে 100 মিটার উচ্চতায় পানি তোলার জন্য। কি হারে, 3 কেজি পার সেকেন্ড হারে। পাম্পের ক্ষমতা কত, উচ্চতা কত দেওয়া আছে 100 মিটার, পাম্পটির পানি তোলার জন্য কত হারে পানি তুলতে পারে, 3 কেজি পার সেকেন্ড হারে পানি তুলতে পারে, অর্থাৎ 1 সেকেন্ডে সে 3 কেজি পানি তুলতে পারে। তাহলে বলছে পাম্পের ক্ষমতা কত। তো পাম্পের ক্ষমতা পি ইকুয়াল টু, আমরা কি জানি, পি ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড টি। ডাব্লু সমান কি, এম জি এইচ টি প্রতি সেকেন্ডে। তাহলে কত সময়, 1 সেকেন্ড সময়। টি এর মান কত, 1। কত কেজি, 3 কেজি পানি তুলতে পারে, তাহলে এম এর মান 3 কেজি পানির ভর 3 ইন্টু জি এর মান 9.8। কত উচ্চতায়, 100 মিটার উচ্চতায়, 100 মিটার। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাই 98 ইন্টু 3, 24, 29। এটা কি বেরোলো আমাদের, ওয়াট। আমাদের বের করতে বলছে কি, এখানে আমাদের ওয়াট নাই, এইচপিতে একক দেওয়া আছে।
তাহলে আমরা হর্স পাওয়ার একক দেওয়া আছে, এটা সম্ভবত অ্যান্সার এখানে ডাব্লু ওয়াট হবে, হর্স পাওয়ার হবে না, এখানে ভুল আছে একটু, 394 ওয়াট। এবার আসি 5 নম্বরে বলছে যে এম ও 4m ভরের দুটি গতিশক্তির বস্তুর গতিশক্তি একই হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত? ভর দেওয়া আছে, গতিশক্তি দেওয়া আছে, বলছে রৈখিক ভরবেগের অনুপাত কত। তো ভরবেগ ও গতিশক্তির মধ্যে আমরা একটা কমন সমীকরণ জানি কি, ইকে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড 2m। এখন আমাদের বস্তু কয়টা? দুইটা, তাহলে আমরা একটা ধরি E1, একটা E2, ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড 2m, পি স্কোয়ার ডিভাইডেড 2m। তাহলে এখানে আমাদের রৈখিক ভরবেগের অনুপাত বের করতে বলছে। রৈখিক ভরবেগ এখানে কোনটা? ই কি? গতিশক্তি। গতিশক্তি কি বলছে? একই, তাহলে যে কোনো একটা E2 এর মানও E1 হবে পি স্কোয়ার 2m ইন্টু 2m পি স্কোয়ার। তাহলে E1 এই পাশে আমাদের, তাহলে P1 P2, তাহলে P1 আর P2 আমরা এক জায়গাতে নিই, স্কোয়ার ইন্টু 2 কেটে দিলে M1 M2। তাহলে M1 এর ভর কত আমাদের বলছে? M1 এর ভর শুধু M, আর M2 এর ভর আমাদের বলছে 4m। তাহলে P1 ডিভাইডেড P2 স্কোয়ার টু M1 এর মান M, M2 এর মান 4m। তো mm কাটাকাটি করলে এটা আসে, তো আমরা 4 এই পাশে নিয়ে আসলে হবে আমাদের 1/4 ইকুয়াল টু P1 ডিভাইডেড P2। তাহলে রৈখিক গতিশক্তির এটা আমাদের উপর স্কোয়ার আছে, তাহলে আমরা বর্গমূল করে দিলে আমাদের অ্যান্সার আসবে P1 P2। তাহলে P1 অনুপাত P2 ইকুয়াল টু 1:2। তাহলে আমাদের রৈখিক ভরবেগের অনুপাত কত আসবে? P1 আর P2 অনুপাত 1:2। এরপরে 6 নম্বরে আমাদের বলছে বস্তুর ভরবেগ 20% হ্রাস পেলে গতিশক্তি কত % হ্রাস পাবে? অর্থাৎ আমাদের সেম ইকুয়েশন, ইকুয়ে টু পি স্কোয়ার ডিভাইডেড 2m। অর্থাৎ আমাদের ভরবেগ যদি 20% হ্রাস করি তাহলে গতিশক্তি কত % হ্রাস পাবে? ভরবেগ কোনটা? এটা, গতিশক্তি এটা। অর্থাৎ ধরলাম আমাদের ভরবেগ ছিল 100, এখান থেকে আমরা 20% হ্রাস করলাম, অর্থাৎ 80 করলাম ভরবেগ, তাহলে আমাদের গতিশক্তি কত হ্রাস পাবে? 36%। এটা সেম সমীকরণ দিয়ে আমরা করলেই বুঝতে পারবো, এটা নতুনভাবে করলাম না। এবার নিচের কোনটির গতিশক্তি ও ভরবেগের মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে? তাহলে গতিশক্তি ও ভরবেগের মধ্যে আমরা একটাই সমীকরণ দেখছি, সেটা কি? ইকে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড 2m। তাহলে এই সমীকরণে কোনটি সম্পর্ক নির্দেশ করে আমাদের? কে সমানুপাতিক পি স্কোয়ার। আমরা যদি m এর মান কনস্ট্যান্ট ধরি আর 2 তো এমনি কনস্ট্যান্ট, তাহলে আমাদের অ্যান্সার কি আসবে? কে সমানুপাতিক পি স্কোয়ার। তাহলে গতিশক্তি
আর ভরবেগ পি এর মধ্যে সঠিক সম্পর্ক নিচের কোনটি? গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। এবার আসি, গতিশক্তির পরিবর্তনই হলো সম্পাদিত কাজ। এটি হলো কি? এটা কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য আমরা কি জানি? ডাব্লিউ ইকুয়াল টু ডেল ই কে স্কয়ার, অর্থাৎ গতিশক্তির পরিবর্তনই ডাব্লিউ ইকুয়াল টু ডেল ই কে স্কয়ার, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন কিসের সমান? সম্পাদিত কাজের সমান। এবার আসি, মহাকর্ষ ক্ষেত্রে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ইপি বিভব শক্তি হারিয়ে ভি বেগ প্রাপ্ত হলে বস্তুটির ভর কত? আমাদের বিভব শক্তি বলছে কি? ইপি। বেগ হারিয়ে কি বেগ প্রাপ্ত হয়েছে? ভি বেগ। হলে বস্তুটির ভর কত? তাহলে বিভব শক্তি ইপি দেওয়া আছে, বেগ দেওয়া আছে ভি, আর আমরা বস্তুটির ভর এম ইকুয়াল টু ওয়াট, এটা বের করতে হবে। তাহলে আমরা ইপি ইকুয়াল টু কি জানি? যখন বিভব শক্তি হারিয়ে ভি বেগ প্রাপ্ত হয়েছে, অর্থাৎ বস্তুটি কি গতিশীল অবস্থায় আছে, তার মানে বস্তু বিভব শক্তি ছিল, কিন্তু বস্তু ভি বেগ প্রাপ্ত হওয়ার পরে তার এই বিভব শক্তি কিসে পরিণত হয়েছে? আমাদের গতিশক্তিতে পরিণত হয়েছে। তাহলে এই বিভব শক্তি তখন কি? গতিশক্তি। তখন আমরা কি জানি? হাফ এম ভি স্কয়ার। তো তখন আমরা ভর কত পাবো? এম ইকুয়াল টু পি। তো আমরা টু এই পাশে গুণ করলাম, ভি যদি আমরা এই পাশে ভাগ করি তাহলে এম ইকুয়াল টু কত পাবো? 2 ইপি ডিভাইডেড ভি স্কয়ার। বলছে কেনের সাহায্যে 50 কেজি ভরের একটি বস্তু 10 মিটার উপরে উঠাতে 5000 জুল শক্তি ব্যয় হয়। ট্রেনের কত শক্তি অপচয় হয়েছে? তাহলে কেনের কত উঠাতে আমাদের প্রদত্ত শক্তি কত? 5000 জুল। কত কেজি ভরের? 50 কেজি ভরের। কত মিটার উচ্চতায়? এত মিটার উচ্চতায়। তাহলে আমাদের প্রথম কাজ কি? ক্রেনের ব্যয়িত শক্তি কত? ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। এম 50, জি 9.8, এইচ 10। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কত? 50 ইন্টু 98, 40, তাহলে আমাদের ব্যয়িত শক্তি কত আসতেছে? 4900 জুল। আর আমাদের প্রদত্ত শক্তি ছিল কত? 5000 জুল। তাহলে আমাদের ট্রেনের অপচয় শক্তি কত? প্রদত্ত শক্তি 5000 জুল মাইনাস, আর ব্যয়িত শক্তি 4900 জুল। তাহলে ট্রেনের অপচয়কৃত শক্তি 1100 জুল। এবার আসি, আমাদের বলছে কখন এফ বল দ্বারা কৃত কাজ শূন্য হবে। অর্থাৎ এটা একটা বস্তু, এই বস্তুর উপর আমরা যদি এফ বল প্রয়োগ করি তাহলে কত ডিগ্রি কোণে বল প্রয়োগ করলে, অর্থাৎ বল প্রয়োগের সাথে সরণ কত ডিগ্রি কোণে হলে কাজের মান শূন্য হবে। আমরা কি জানি? ডাব্লিউ ইকুয়াল টু
এফ এস কস থিটা। তাহলে কি বলছে, কাজ কত হবে 0। তাহলে ডাব্লুর মান আমরা কত 0 বসাবো। এফ এস কস থিটা, তাহলে এফ এস এর পাশে 0 ডিভাইডেড করলে 0 কস থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কস ইনভার্স 0। তাহলে কস কত ডিগ্রির মান 0, কস 90 ডিগ্রির মান 0। তাহলে যদি এফ বল দ্বারা কৃত কাজ 0 হবে কখন, যখন বল ও সরণের মান আমাদের কত হবে, মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি হবে। এবার আসি, আমাদের বলছে ক্ষমতার মাত্রা কোনটি। ক্ষমতার মাত্রা কোনটি, মাত্রা আমাদের বিশেষ করে মেডিকেল, এইচএসসি, এই কিছু ভার্সিটি এক্সাম, এগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো কিছু কিছু আমাদের মৌলিক যে মাত্রাগুলো আছে এগুলো সচরাচর আমরা চেষ্টা করব মুখস্থ রাখার, তবে সমীকরণ থেকে মাত্রা বের করা যায়, তবে আমরা চেষ্টা করব যেগুলো একবারেই মুখে বলা যায়, ইনস্ট্যান্ট মনে রাখা যায়, সেগুলো আমরা মুখস্থ রাখার চেষ্টা করব। তো ক্ষমতা পি ইকুয়াল টু আমরা কি জানি, ডাব্লু ডিভাইডেড টি। ডাব্লু ইকুয়াল টু আমরা কি জানি, এম জি এইচ টি। তাহলে এম কি, ভর, এম এর মাত্রা কি এম, জি এর মাত্রা এল টি ইনভার্স 2, এইচ এর মাত্রা এল, টি ইকুয়াল টু কি টাইম, অর্থাৎ এর মাত্রা কি টি। তাহলে আলটিমেটলি আমরা ক্ষমতার মাত্রা কত পাচ্ছি, এম এল 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 স্কোয়ার টি, এটা ইনভার্স আকারে আছে, তাহলে উপরে যদি আমরা দিই তাহলে কত হবে, টি টু দি পাওয়ার -3, অর্থাৎ আমাদের ক্ষমতার মাত্রা বের হচ্ছে কত, এম এল স্কোয়ার টি ইনভার্স 3। এবার আসি 100 কেজি ভরের গতিশক্তি, গতিশীল বস্তুর গতিশক্তি কত 200 জুল হলে বস্তুর ভরবেগ কত। তাহলে আমাদের কোন ইকুয়েশন, সেম, ইকুয়াল টু ইকে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড পি স্কোয়ার ডিভাইডেড 2m। কী দেওয়া আছে, ভর 100 কেজি, এম দেওয়া আছে, গতিশক্তি ইকে দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে ভরবেগ পি স্কোয়ার। একটি বস্তুর নিচে পড়তে থাকলে কি হবে, অর্থাৎ আমরা দেখি এটা ভূমি, এটা একটা নির্দিষ্ট উচ্চতা, এই বরাবর একটি বস্তু এখানে স্থির ছিল, এই অবস্থানে এই বস্তুটি স্থির ছিল, অর্থাৎ এখান থেকে যদি আমরা বস্তুটিকে ছেড়ে দিই, অর্থাৎ ভূপৃষ্ঠের কাছে যত আসতে থাকবে তার গতিশক্তি বৃদ্ধি পাবে, হ্রাস পাবে কি বিভব শক্তি। তাহলে মুক্ত অবস্থায় যদি উপর থেকে কোনো বস্তু আমরা ছেড়ে দিই, তাহলে ভূপৃষ্ঠের যত নিকটে আসবে গতিশক্তি তার তত বেশি হবে, আর বিভব শক্তি তত হ্রাস পাবে, কারণ বিভব শক্তি আমরা কি জানি, পি ইকুয়াল টু এম জি এইচ, অর্থাৎ বিভব শক্তি এইচ, অর্থাৎ উচ্চতার উপর নির্ভরশীল অনেকটাই। তাহলে যখন একটা বস্তু এই অবস্থানে, ধরলাম এখানে এ পর্যন্ত 10 মিটার, এখানে বি একটা বিন্দু, এখানে 2 মিটার, তাহলে উচ্চতা এই অবস্থানে বেশি থাকার কারণে কি এর বিভব শক্তি বেশি হবে, আর বি বিন্দুতে বিভব শক্তি সেই তুলনায় কম হবে। তাই কি একটি বস্তুকে যদি মুক্তভাবে ভূপৃষ্ঠে ছেড়ে দেওয়া হয়, ভূপৃষ্ঠের যত নিকটে আসবে গতিশক্তি বৃদ্ধি পাবে। স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে কি বলে, অর্থাৎ এটা আমাদের একটা 5 মিটার দৈর্ঘ্যের একটা তার, অর্থাৎ এই তারকে যদি আমরা টেনের লম্বা 10 মিটার করি, তাহলে আর এই যে কাজ দিয়ে আমরা তারকে 5 মিটার থেকে 10 মিটার করলাম, আমাদের এই যে শক্তি ব্যয় হলো, সেই শক্তি কি এই তারকে লম্বা করতে ব্যয়িত হলো না,
সেই শক্তি এখানে তারের মধ্যে কি হিসেবে থাকবে? বিভব শক্তি রূপে জমা থাকবে। 3 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 60 নিউটন বল প্রয়োগে 6 সেকেন্ড পর্যন্ত ক্রিয়া করার পর তুলে নেওয়া হলে 12 সেকেন্ড পর বস্তুটির গতিশক্তি কত হবে? অর্থাৎ এটা একটা বস্তু, এর ভর 3 কেজি, বলছে স্থির বস্তু, অর্থাৎ এই বস্তুটি স্থির অবস্থায় আছে। ওপর কত নিউটন বল প্রয়োগ করা হয়েছে? 60 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। কত সেকেন্ড সময় ধরে? 6 সেকেন্ড সময় ধরে। তারপরে ক্রিয়া করার পর তুলে নেওয়া হলো, অর্থাৎ 60 নিউটন যে বল প্রয়োগ 6 সেকেন্ড করলাম সেটা বন্ধ করার পরে 12 সেকেন্ড পরে বস্তুটির গতিশক্তি কত হবে? তাহলে আসি বস্তুটির গতিশক্তি বের, অর্থাৎ ইকে ইকুয়াল টু ওয়াট। তাহলে ইকে ইকুয়াল টু আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। এখানে আমাদের ভর দেওয়া আছে, বাট ডাইরেক্ট কোনো ভি এর মান দেওয়া নেই। তাহলে বেগ আমাদের কি করতে হবে? বের করতে হবে। এখানে আমাদের কি দেওয়া আছে? বল দেওয়া আছে, ভর দেওয়া আছে, সময় দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি এর মান বের করতে পারবো? এর মান যদি বের করতে পারি আমরা কি ভি এর মান বের করতে পারবো। তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2as। ইউ এর মান কত? 0। এর মান, তাহলে আমরা এবার আসি এফ ইকুয়াল টু কত ছিল আমাদের? 60 নিউটন। তাহলে এফ ইকুয়াল টু আমরা কি জানি? এম এ। তাহলে এখান থেকে এ পাচ্ছি কত আমরা? এফ ডিভাইডেড এম ইকুয়াল টু 60 ডিভাইডেড 3, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা একটা সূত্র জানি, ডাব্লিউ ইকুয়াল টু কি? ডেল ইকে, অর্থাৎ গতিশক্তির পরিবর্তনই কৃতকাজের সমান। তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হলো আমাদের 60 নিউটন বল 6 সেকেন্ড পর্যন্ত ক্রিয়া করে তুলে নেওয়া হলো। সেই বিষয়টা আমরা পরে দেখতেছি। তারপরে বলছে আমাদের 25 নিউটন বল প্রয়োগ করায় একটি স্প্রিংয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার বৃদ্ধি পায়। স্প্রিংকে 6 সেন্টিমিটার প্রসারিত করলে কৃত কাজ কত হবে? তাহলে প্রথমে আমাদের কাজ কি? স্প্রিং ধ্রুবক বের করা। আমাদের কি দেওয়া আছে? এফ দেওয়া আছে, এক্স দেওয়া আছে। তাহলে আমরা কি জানি? এফ ইকুয়াল টু কে এক্স। উপেক্ষা করলাম আমরা। তো এফ এক্স কে ইকুয়াল টু আমরা কি হবে? এফ ডিভাইডেড এক্স। এফ কত? 25। কে এটাকে যদি আমরা মিটারে করি তাহলে কত হবে? 0.1। তাহলে আমাদের অ্যান্সার আসবে 0.25 কত নিউটন পার মিটার। তাহলে আমাদের এই স্প্রিং ধ্রুবকের মান কত আসতেছে? 0.25 নিউটন পার মিটার। এবার স্প্রিংকে 6 মিটার প্রসারিত করলে কৃত কাজের পরিমাণ কত? তো কৃত কাজ কী হবে? ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার।
তো আমরা স্প্রিং ধ্রুবকের মান কত পেলাম? 0.25। আর আমাদের কত মিটার প্রসারিত হবে? 6 মিটার। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে 0.06। তো ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার কত আসবে? 0.45 জুল। এটাও সেম একটা টপিকের ম্যাথ, যে ভরবেগ 20% বৃদ্ধি করলে গতিশক্তি কত বাড়বে। আমরা আগে দেখে আসছি যে 20% হ্রাস করলে কত হবে, আর এখন এখানে 20% বৃদ্ধি করলে। 75 কেজি ভরের একজন ব্যক্তি 30 মিনিটে 300 মিটার উঁচুতে উঠে কাজ করার হার কত? অর্থাৎ কাজের হার কি? অর্থাৎ আমরা কি P = W/T, এটা দ্বারা কি বোঝায়? প্রতি সেকেন্ডে কি পরিমাণ কাজ করা হচ্ছে সেটা কি? ক্ষমতা। অর্থাৎ কাজের হার সমান কি আমাদের বের করতে হবে? ক্ষমতা। তাহলে আমরা P = কি? W/T। W = mgh/T। তো m এর মান কত? 75। কত মিটার উচ্চতায়? 300 মিটার উচ্চতায়। জের মান কত? 9.8। কত মিনিট সময় পর্যন্ত সে কাজ করে? 30 মিনিট সময় পর্যন্ত উচ্চতে উঠে। অর্থাৎ 30, অ্যান্সার হবে 30 × 60। তাহলে 5×6 = 30। এখানে আমাদের এটা কাটা, তাহলে অ্যান্সার আসবে আলটিমেটলি আমাদের 122.5 ওয়াট। এবার আসি, একটি কণার উপরে এফ বল প্রযুক্ত হলো। এই এফ বল প্রযুক্তর কারণে বস্তুর সরণ কত? এটা। তাহলে বল দ্বারা কৃত কাজের পরিমাণ কত? এখানে দুইটা অধ্যায়ের আমরা সংমিশ্রণ দেখতে পাই, একটা হলো কাজ ক্ষমতা শক্তি আর একটা ভেক্টর। তাহলে আমরা কি জানি? W = F/s, অর্থাৎ কাজ কি একটা স্কেলার রাশি। আর কাজ W = Fs, F বল আর সরণ কি? স্কেলার গুণফল, আর এই স্কেলার গুণফলে কি? কাজ। তাহলে F এর মান কত দেওয়া আছে আমাদের? 5/3j - 2k ডট গুণ 3i 2k প্লাস, এখানে আমাদের এটা যে হবে, এটা একটু ভুল আছে। তো 3i - 2j প্লাস k। তো ডট গুণের নিয়ম আমরা জানি, আয়ের সহগগুলো আয়ের সাথে গুণ, জের সহগ জের সাথে গুণ, কের সহগ কের সাথে গুণ, আর চিহ্ন যার যার সামনের চিহ্ন। তাহলে 3×5 = 15 মাইনাস 3 × 2 = 6 মাইনাস 2, তাহলে 7 জুল। তাহলে আমাদের কৃত কাজের পরিমাণ কত আসতেছে? 7 জুল। এবার আসি, 30 কেজি ভরের বালিকা মাটি থেকে 15 সেন্টিমিটার উঁচু থেকে লাফিয়ে 100 বার স্কিপিং করলে কত শক্তি ব্যয় হবে? অর্থাৎ m আমাদের কত দেওয়া আছে? 30,
কেজি। কত মিটার উচ্চতায়? এটা আমাদের ভূমি থেকে 15 সেমি উচ্চতায়। কতবার লাফিয়েছে? 100 বার। তাহলে ব্যয়িত শক্তি W = আমাদের ওয়াট। তাহলে আমরা একবারে কত দূর উচ্চতায় উঠে? 15 সেন্টিমিটার, অর্থাৎ 0.15 মিটার। তাহলে 100 বারে সে উঠবে কত দূর উচ্চতায়? তো 15 মিটার। তাহলে 100 বারে সে কতটুকু উচ্চতার সমান লাফাবে? 15 মিটার উচ্চতার সমান পরিমাণ লাফাবে। তাহলে W = আমরা কি জানি? mg/h। m আমাদের কত দেওয়া আছে? 30। g দেওয়া আছে 9.8। আর আমরা মোট উচ্চতা কত পাইলাম? 15। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 300, মোটামুটি 4410 জুল। তাহলে আমাদের বালিকা মাটি থেকে 15 সেন্টিমিটার উঁচু থেকে লাফিয়ে 100 বার স্কিপিং করলো, অর্থাৎ এটা আমাদের ভূমি ছিল, এটুকু দূরত্ব 15 সেন্টিমিটার ছিল, অর্থাৎ এখান থেকে একবার এভাবে কয়বার লাফিয়েছে? 100 বার, অর্থাৎ সে মোট কত মিটার উচ্চতার সমান লাফিয়েছে? 15 মিটার উচ্চতা সমান শক্তি ব্যয় করেছে। তাহলে আমরা আলটিমেটলি তার কত শক্তি ব্যয় হচ্ছে? 4410 জুল। এবার আসি 270 কেজি ভরের একটি বোঝা একটি ক্রেনের সাহায্যে কত 0.1 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে উঠানো হলে ক্রেনের ক্ষমতা কত? তো ক্রেনের ক্ষমতা বের করার জন্য আমরা সহজ একটা সূত্র ব্যবহার করি, সেটা কি? V = FV। আমরা ওইভাবেও করতে পারি, বাট ওইভাবে করলে ম্যাথটা অনেক বড় হয়। তো আমরা এই সূত্রটা মনে রাখার চেষ্টা করব। কিছু কিছু ক্ষেত্রে যেখানে আমাদের বেগ দেওয়া থাকবে তখন আমরা ডাইরেক্ট এই সমীকরণ ব্যবহার করে MCQ এ বেশিরভাগ ম্যাথগুলো আসবে, আমরা MCQ এর ম্যাথগুলো এইভাবে করার চেষ্টা করব। তাহলে আমাদের F = কি? mg আর v এটা। তো ভর দেওয়া আছে আমাদের কত? 270 কেজি ইন্টু g 9.8 কত বেগে? 0.1 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে ক্রেনের ক্ষমতা আসবে আমাদের 264.6 ওয়াট। ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসবে 264.6 ওয়াট। তেইশ নম্বরেও আমরা সেম এফ দেওয়া আছে, আর দেওয়া আছে, কৃত কাজ বের করতে বললে এই ম্যাথ আমরা সেম টাইম একটু আগে করে এসেছি, এটা আমরা আর করবো না। 24 নম্বরে বলছে কোনো বলের ক্রিয়ার অভিমুখে যদি বস্তুর গতির অভিমুখের ওপর নির্ভর না করে তবে ওই বলকে কি বলা হয়? সংরক্ষণশীল বলা হয়। আমরা অধ্যায়ের মধ্যে দুইটা বল দেখতে পাবো, একটা হচ্ছে সংরক্ষণশীল বল, একটা হচ্ছে অসংরক্ষণশীল বল। অসংরক্ষণশীল বল বলতে কি আছে? ঘর্ষণ বল, সান্দ্র বল, এগুলাই। তো আমাদের মোটামুটি যে জিনিসটা লাগে সেটা হলো ঘর্ষণ বলের আমরা বৈশিষ্ট্য আর সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য, অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য, আর অসংরক্ষণশীল বল আর সংরক্ষণশীল বলের যে উদাহরণগুলো আছে, কোনগুলো সংরক্ষণশীল কোনগুলো অসংরক্ষণশীল বল, এগুলো আমরা একটু জেনে রাখবো।
20 কেজি ভরের একজন বালক প্রতিটি 25 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠতে পারে। বালকটির ক্ষমতা কত? কতটি সিঁড়ি অতিক্রম করে? 20টি। প্রতিটি সিঁড়ির উচ্চতা কত? 25 সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে আমরা কি করব? মিটারে করব। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 4, 5। তাহলে মোট টোটাল সে কত মিটার দূরত্ব মানে অতিক্রম করে? 5 মিটার সিঁড়ি বেয়ে উঠে। বালকের ভর 20 কেজি, কত সেকেন্ডে? 10 সেকেন্ডে তার ক্ষমতা। তো পি ইকুয়াল টু আমরা কি জানি? ডাব্লিউ ডিভাইডেড টি, ডাব্লিউ ইকুয়াল টু mg h ডিভাইডেড টি। এম এর মান কত? 20 কেজি, জি 9.8, h কত মিটার উচ্চতায় উঠলো? মোট 5 মিটার উচ্চতায়। কত সেকেন্ডে? 10 সেকেন্ডে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? আমরা যদি কাটি 2 দিয়ে কাটলে 10, অর্থাৎ 98 ওয়াট। তাহলে আমাদের বালকটির ক্ষমতা 98 ওয়াট। এবার 26 নম্বরে 0.1 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ কত দেওয়া আছে আমাদের? 0.02 কেজি মিটার পার সেকেন্ড হলে তাহলে আমাদের কি বলছে? গতিশক্তি বের করতে বলছে। তাহলে আমাদের কোন সমীকরণ ব্যবহার করে করব? ইকে ইকুয়াল টু পি স্কয়ার ডিভাইডেড 2m। এই সমীকরণ ব্যবহার করে এটা আমরা করব। সেম টাইপের ম্যাথ অনেকগুলো করেছি আমরা, এগুলো আমাদের বাড়ির কাজ। তারপরে 27 নম্বরে আমাদের বলছে যে প্রতি সেকেন্ডে 10 লিটার পানি 10 মিটার উচ্চতায় তোলার জন্য অন্তত কত ক্ষমতার একটি পাম্প দরকার? তাহলে আমাদের কি বলছে? সময় টাইম টি কত? 1 সেকেন্ড। কত লিটার পানি? এম এর ভর 10, 1 লিটার পানির ওজন 1 কেজি, সেই হিসেবে ধরে কত মিটার উচ্চতায়? এইচ দেওয়া আছে 10 মিটার উচ্চতায়। তাহলে আমাদের ক্ষমতা পি ইকুয়াল টু কি জানি? ডাব্লিউ ডিভাইডেড টি। তো ডাব্লিউ ইকুয়াল টু mgh ডিভাইডেড টি। তো এম এর মান আমরা কত? 10, জি 9.8, উচ্চতা 10, সময় কত সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার কত? 980 ওয়াট। তাহলে আমাদের অ্যান্সার গ 980 ওয়াট। ষাট কেজি ভরের একটি ব্যক্তি প্রতিটি 0.2 মিটার উঁচু 25টি সিঁড়ি বেয়ে 8 সেকেন্ডে উপরে উঠলে তার ক্ষমতা কত? সেম ম্যাথ আমরা করলাম একটু আগে একটা, সেটা হলো কোথায় আমরা একটা ম্যাথ করেছি, যাই হোক এই ম্যাথ আমরা প্রিভিয়াস করছি, আমরা নতুন করে করব না, এটা তোমাদের বাড়ির কাজ। 29 নাম্বার আমাদের কি বলছে? 250 কেজি ভরের একটি বোঝা ক্রেনের সাহায্যে এত বেগে উঠানো হলে ক্রেনের ক্ষমতা কত? সেম ম্যাথ আমরা করেছি একটা, এটাও তোমাদের বাড়ির কাজ। এবার আসি, বল ও সরণের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে কাজের মান কত হবে? তাহলে অর্থাৎ এদিকে আমাদের বল গেছে, সরণ আমরা কত পেয়েছি? 120 ডিগ্রি কোণে, অর্থাৎ বল এদিকে কাজ করলে এস সরণ আমরা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে পেয়েছি। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি? এফ এস কস থিটা। তাহলে কস কত ডিগ্রির মান? এফ এস কস 120 ডিগ্রি। কস 120 ডিগ্রির মান কত? -12। তাহলে
ডাব্লুর মান আমাদের কি আসতেছে? ঋণাত্মক। আমাদের কি বলছে? ধনাত্মক হবে, শূন্য হবে, সর্বোচ্চ হবে, ঋণাত্মক হবে। ধনাত্মক কত ডিগ্রির মধ্যে থাকলে হয়? 90 ডিগ্রির মধ্যে থাকলে। শূন্য কত ডিগ্রিতে হয়? 90 ডিগ্রি মান হলে। সর্বোচ্চ হয় কত? 0 ডিগ্রি মানে। তাহলে 90 ডিগ্রি থেকে বেশি হলে কি হবে কাজ? ঋণাত্মক হবে। একটি বস্তুর ভরবেগ 100% বৃদ্ধি করা হলে গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি হবে? সেম, কে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড 2m। আমরা এই সমীকরণ দিয়ে করব। ভরবেগ একটা ধরে নেব, তাহলে গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? আমাদের অ্যান্সার হবে মোটামুটি 400% অ্যান্সার আসবে। তাহলে বৃদ্ধি পাবে কত? এখান থেকে যদি 100% বাদ দিই তাহলে বৃদ্ধি পাবে 300%। এটা বাড়িতে করবা। তিন কেজি ভরের একটি পাথরকে 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। 2 সেকেন্ড পর গতিশক্তি কত হবে? তো আমাদের এম দেওয়া আছে কত? 3 কেজি। কত মিটার বেগে? ভি 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলে 2 সেকেন্ড পরে এর গতিশক্তি কত হবে? তাহলে আমরা আসি, এটা আমাদের ভূমি। এখান থেকে একটা বস্তুকে ইউ কত? 30 মিটার পার সেকেন্ড আদিবেগে নিক্ষেপ করা হলো। কত কেজি? 3 কেজি ভরের বস্তু। কত মিটার উচ্চতায় আমাদের বলছে? 2 সেকেন্ড পরে এর গতিশক্তি কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে 2 সেকেন্ড পরে আমরা ভি ইকুয়াল টু কিউ জানি, ইউ প্লাস জি টি। তো 2 সেকেন্ড পরে আমরা গতিশক্তির জন্য আমাদের কি দরকার? ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আমাদের এখানে কোথাও ভি এর মান নাই, কিন্তু আমাদের কি আছে? ইউ এর মান দেওয়া আছে। তাহলে ভি এর মান বের করব কিভাবে? ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। ইউ এর মান কত আমাদের? 30। জি এর মান কত? 9.8। কত সেকেন্ড? 2 সেকেন্ড পরে। 2 সেকেন্ড পরে ভির মান কত? তাহলে 2 সেকেন্ড পরে আমাদের ভির মান আসবে হচ্ছে 9.63 5 এত। আমরা ক্যালকুলেশন তাহলে 19.6 মিটার পার সেকেন্ড। তো এটা আমরা ভি পাইলাম। তাহলে এখানে যদি এখন আমরা হাফ ভর 3 কেজি, ভি এর স্কোয়ারের মান কত? তো 0.6 স্কোয়ার। আমাদের অ্যান্সার আসবে কত? 162.24 জুল। ক্লিয়ার? এবার আসি 33 নম্বরে। আমাদের বলছে একটি স্প্রিংয়ের স্থিতিশক্তি ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার হয় যখন কি শিথিল ও প্রসারণ উভয় অবস্থায় থাকে। শিথিল ও উভয় অবস্থায় স্থিতিশক্তি কখনোই হাফ কে এক্স স্কোয়ার অবস্থায় থাকে না। শিথিল ও সংকোচন উভয় অবস্থায় থাকে। শিথিল আর সংকোচন একই শব্দ, তাই এটা হবে না। শিথিল ও স্থিরে গেলে সেখানে আর কোনো রকমের স্থিতিশক্তি থাকবেই না, তো এটাও আমাদের হবে না। গ নাম্বার কি বলছে? যে প্রসারণ ও সংকোচন উভয় ক্ষেত্রে, অর্থাৎ একটা স্প্রিংকে যদি, এটা আমাদের স্প্রিং, এটাকে যদি টেনে এভাবে লম্বা করা যায় তখনও স্থিতিশক্তি হাফ কে এক্স স্কোয়ার, কারণ যে বল দিয়ে আমরা স্প্রিংকে টেনে লম্বা করেছি সেই শক্তি আমাদের কি স্প্রিংয়ের মধ্যে বিভব শক্তি হিসেবে থাকে। আবার
এটা একটা স্প্রিংয়ের স্বাভাবিক আকৃতি। এটা থেকে যদি আমরা একে এইভাবে চ্যাপ্টা করে বল প্রয়োগ করে ছোট করার চেষ্টা করি, সেখানেও কি আমাদের প্রদত্ত শক্তি কি হবে? স্প্রিংয়ে বিভব শক্তি হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? প্রসারণ ও সংকোচন উভয় অবস্থায়। 34 নম্বর অঙ্ক সেম গ্রেনেড, এটাও তোমাদের বাড়ির কাজ। পঁয়ত্রিশে বলছে আমাদের যে একটি ভারী বস্তুকে মাথায় করে আনুভূমিক বরাবর রাস্তার উপর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে সরানো হলো। তাহলে কি হবে? অভিকর্ষজ বল দ্বারা কাজ হয়। অভিকর্ষজ বল দ্বারা কখন কাজ হয়? একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়ে তখন কি হয়? অভিকর্ষজ বল দ্বারা কাজ হয়। তাহলে 1 নাম্বার আমাদের হচ্ছে না। তাহলে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ হবে, অবিলম্বক প্রতিক্রিয়া দ্বারা কাজ হবে, অর্থাৎ অ্যান্সার গ আর 2 ও 3। একটি পূর্ণচক্রে কোনো কণার ওপর সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ। সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ কি হবে? মোট কাজের পরিমাণ কি হবে? আমাদের 0 হবে। কণার গতিবেগের উপর নির্ভর করবে না, কিন্তু এটা কি হবে? অবস্থানের উপর নির্ভর করে, কিন্তু গতিবেগের উপর নির্ভর করবে না সংরক্ষণশীল বল। আর সম্পূর্ণভাবে সংরক্ষণশীল বল পুনরুদ্ধার করা সম্ভব। তাহলে সংরক্ষণশীল বল কি? যে এই পথে যদি আমরা একটা বল প্রয়োগ করি, আবার যদি এই বলকে আমরা এখানে ফিরিয়ে আনতে যাই, তাহলে কি? যদি ফিরিয়ে এনে বল আবার পূর্ণভাবে পাই, তাহলে কি সেটা সংরক্ষণশীল বল। অর্থাৎ সংরক্ষণশীল বল সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করা সম্ভব, কিন্তু এখানে আমাদের কি বলছে? নয়। তাহলে আমাদের অ্যান্সার 1 আর 2। সংরক্ষণশীলের বলের বৈশিষ্ট্যগুলো তোমরা বাড়ির কাজ, এই বলের বৈশিষ্ট্য এবং উদাহরণ যেটা আগেও বলেছি, এগুলা তোমাদের কাজ, এগুলা তোমরা দেখে নেবে আগে। তারপরে আসি আমরা 38-এ, বলের দ্বারা কাজের ক্ষেত্রে কি বলা হয়? অর্থাৎ একটা বল, একটা বস্তু, এর ওপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে কি হয়? কাজ সৃষ্টি হয়। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি? এফএস। তাহলে বল দ্বারা বস্তুতে কি হবে? ত্বরণের সৃষ্টি হবে। কারণ কি? এফ কি? এম এ এস। তাহলে বল প্রয়োগে কি হবে? বস্তুর ত্বরণ সৃষ্টি হবে। যদি এখানে বল প্রয়োগ করি তাহলে একটা নির্দিষ্ট ত্বরণে বস্তু বলের দিকে আগাবে, বা বলের সাথে একটা নির্দিষ্ট কোণ করে আগাবে, বা বলের বিপরীত দিকে আগাইতে পারে। বস্তুর স্থিতিশক্তি হ্রাস পাবে। হ্যাঁ, বস্তু স্থির অবস্থায় ছিল, তাহলে আমরা যদি বল প্রয়োগ করি কি? এটা আস্তে আস্তে গতিশীল হতে থাকবে, অর্থাৎ এটার স্থিতিশক্তি হ্রাস পাবে, বস্তুর গতিশক্তি বৃদ্ধি পাবে। বল প্রয়োগে বস্তুর গতিশক্তি বৃদ্ধি পাবে। তাহলে অ্যান্সার কত? ঘ, 1 2 3। এবার আসি, বলের দ্বারা কাজ শূন্য হয় যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু কাজ শূন্য হবে। কাজ কখন শূন্য হয়? যখন মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি হয়, যখন সরণ ঘটে না, আর বৃত্তাকার পথে কৃত কাজ শূন্য হয়। তাহলে কয়টি ক্ষেত্রে কাজ শূন্য হয়? 3টি ক্ষেত্রে। বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত? 90 ডিগ্রি হলে। যদি বল প্রয়োগে সরণ না ঘটে তাহলে কাজ শূন্য হয়। আর বৃত্তাকার পথে কৃত কাজ কি হবে? শূন্য হবে। তাহলে আমাদের কি বলছে এখানে? যে বলের দ্বারা কাজ শূন্য হবে কখন? তাহলে কি? স্থির থাকলে কাজ শূন্য হবে। হ্যাঁ, অর্থাৎ সরণ ঘটতেছে না। বলের বিপরীত দিকে সরে যাও, বলের বিপরীত দিকে সরে গেলে কোণের মান কত হবে? 180 ডিগ্রি। কিন্তু আমরা কি জানি যে কাজ শূন্য হয় কখন? যখন বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। বলের উলম্ব দিকে সরে গেলে কাজ শূন্য হয়, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হবে 1 ও 3। এবার আসি, কোনো যন্ত্রের কর্মদক্ষতা 100% হয় না কেন? কারণ কি? এটি শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। সব যান্ত্রিক বস্তুই শক্তির
যান্ত্রিক শক্তি কি শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, কিন্তু এর সাথে কি কর্মদক্ষতার কোনো সম্পর্ক নেই। তাহলে শক্তির রূপান্তর অপচয় অবশ্যম্ভাবী, অর্থাৎ এটা একটা আমাদের বস্তু, এই বস্তুকে আমি যদি 100 নিউটন বল প্রয়োগ করি তাহলে সে কিন্তু টোটালি 100 নিউটন বলই এর ওপর কাজ করবে না। কারণ কি এই বস্তুর একটা ঘর্ষণ বল কাজ করবে, যেটা তার বিপরীত দিকে আমার এই বলকে প্রতিহত করার চেষ্টা করবে। মোটামুটি ধরলাম 10 নিউটন ঘর্ষণ বল। তাহলে আমরা 100 নিউটন বল প্রয়োগ করলে আমরা কাজ পাবো কত নিউটন বলের? 90 নিউটন বলের। তার মানে কি প্রত্যেক ক্ষেত্রেই শক্তির অপচয় আছে। তারপরে কি যে এর গঠনে কিছু ত্রুটি থেকে যায়। হ্যাঁ, অর্থাৎ আমরা যদি এই যে বল প্রয়োগ করছি তার ফলে যে তার আকৃতিগত ত্রুটি বা কিছু ভর কমে যাচ্ছে বা কিছু অংশ বল কমে যাচ্ছে, এভাবে ত্রুটি দেখা দেয়। অর্থাৎ বল প্রয়োগের ক্ষেত্রে যখন ত্রুটি থাকবে তখন কি কাজ কম হবে, আর কাজ পি ইকুয়াল টু কি T/T। বল প্রয়োগ যদি কম হয়, কাজ যদি কম হয়, তাহলে কি কর্মদক্ষতা কি আমরা 100% পাবো? অর্থাৎ কর্মদক্ষতা 100% আমরা কখন পাবো? যখন আমাদের কার্যকর ক্ষমতা আর প্রদত্ত ক্ষমতার অনুপাত সমান হবে। ক্ষমতা অর্থাৎ প্রদত্ত ক্ষমতা যদি আমরা 100 ওয়াট দিই, কার্যকর ক্ষমতাও যদি আমরা 100 ওয়াট পাই, তাহলে কি আমাদের কর্মদক্ষতা 100% পাওয়া সম্ভব, তাছাড়া সম্ভব নয়। এবার আসি, এটাও সংরক্ষণশীল বল, এর বৈশিষ্ট্য উদাহরণ আমরা দেখে নিব। বাড়ির কাজ। সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ কী হয়? শূন্য হয়, পুনরুদ্ধার করা সম্ভব। এটি গতিপথের সঠিক নির্ভরশীল, এটা গতিপথের ওপর নির্ভরশীল করে না। তাহলে গতিপথের ওপর নির্ভর করে কে? সংরক্ষণশীল বল। আসি 500 গ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তুর একটি জাহাজের ওপর হতে 10 মিটার নিচে পানিতে পড়ল, তাহলে প্রাথমিক স্থিতিশক্তি, তাহলে স্থিতিশক্তি ইপি ইকুয়ালটা আমরা কি জানি? mgh। তাহলে বস্তুটি কত মিটার 500 গ্রাম ভরের থেকে এত মিটার নিচেতে পানি, তাহলে প্রাথমিক স্থিতিশক্তি কত ছিল আমাদের? কত মিটার উচ্চতায় ছিল? 10 মিটার উচ্চতায়। ভর কত ছিল? 500 গ্রাম। 500 গ্রাম 0.5 টু 9.8 ইন্টু 10, তাহলে এর অ্যান্সার আসবে 98.49 জুল। তাহলে প্রাথমিক অবস্থায় স্থিতিশক্তি কত? 49 জুল। এবার আমাদের বলছে বস্তুটি কত বেগে পানির তলকে স্পর্শ করবে। অর্থাৎ বস্তুকে পানির নিচে পড়তে দেওয়া হলো, তাহলে এই যে বস্তুটি স্থির অবস্থায় আমরা কত জুল ছিল? 49 জুল। এটা কি ছিল? এর বিভব শক্তি। এই বিভব শক্তি তখন গতি অবস্থায় কি হবে? গতিশক্তিতে পরিণত হবে। তাহলে এই কে ইকুয়াল টু হাফ এম স্কয়ার। তাহলে আমাদের এই গতিশক্তি কত হবে? স্থির অবস্থায় বিভব শক্তি কত ছিল? 49 জুল। টু আর কত ছিল আমাদের? হাফ। ভি এর মান কত? এটা আমাদের বের করতে হবে। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু 4 9। আমরা যদি 196
তাহলে ভি এর মান কত আসবে, রুট ওভার করলে 14 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বস্তুটি কত বেগে পানিতে তলকে স্পর্শ করবে, 14 মিটার পার সেকেন্ড। আমরা ইকে 49 কেন নিলাম, অর্থাৎ যখন এটা আমাদের ছিল, এটা আমাদের পানির তলা, এটুকু কত 10 মিটার। তো একটা বস্তু যখন এখানে ভূমিতে 10 মিটার উচ্চতায়, পানির থেকে 10 মিটার উচ্চতায় স্থির অবস্থায় তার একটা শক্তি ছিল কত, 49। এটা কি বিভব শক্তি, অর্থাৎ এর শক্তির কিন্তু কোনো পরিবর্তন হয় না, শুধু শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয়েছে। অর্থাৎ স্থির অবস্থায় বিভব শক্তি ছিল, ফেলে দেওয়ার সময় সেটা কিসে হলো, গতিশক্তিতে রূপান্তরিত হলো, কিন্তু শক্তির পরিমাণ আমাদের কি। একটা কণার ওপর এফ বল দেওয়া আছে, সরণ দেওয়া আছে। এখন বলল বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কোন গুণফলের মাধ্যমে নির্ণয় করা যায়। তাহলে আমরা জানি W = F ডট এস, অর্থাৎ কাজ কি, বল ও সরণের স্কেলার বা ডট গুণফলের সমান। তাহলে বল কর্তৃক সম্পাদিত কাজে কোন গুণফলের মাধ্যমে নির্ণয় করা হয়, ডট গুণফলের মাধ্যমে নির্ণয় করা হয়। এখন বলেছে কি, এই যে এফ দেওয়া আছে, সরণ দেওয়া আছে, তাহলে বলছে কি উক্ত কাজের মান নির্ণয় করো। উক্ত কাজের মান এটা একবার করেছি, তাহলে এটা বাড়ির কাজ। এখন একটি ভারী বস্তুর ভর অপর একটি হালকা বস্তুর ভরের দ্বিগুণ, এদের প্রত্যেকের ভরবেগ কত, কিলোমিটার কেজি বা সেকেন্ড। হালকা ও ভারী বস্তুর বেগের অনুপাত কত। তাহলে ধরি যে হালকা যে আমাদের বস্তু ছিল তার ভর ধরলাম m, আর ভারী বস্তুর ভর ধরলাম এটা। এখন বলছে যে ভারী বস্তুর ভর হালকা বস্তুর ভরের দ্বিগুণ, অর্থাৎ m = 2 স্মল m, ক্যাপিটাল M = 2 স্মল m। এখন বলছে কি এদের প্রত্যেকের ভরবেগ এত হলে হালকা ও ভারী বস্তুর বেগের অনুপাত কত। তাহলে আমরা P1 / P2 V1 / V2, অর্থাৎ দুইটা বস্তুর অনুপাতের তুলনা করে এই ম্যাথটা সমাধান করতে পারি। তো ভরবেগ কি সেম, অর্থাৎ P1 আর P2 সেম, তাহলে আমাদের এখানে আসবে কত, P1, নিচেরটাও P1। এখন এটা আমাদের হালকা বস্তু, এটা আমরা ধরছি ভারী বস্তু। তো হালকা বস্তুর ভর কত ছিল m, ভারী বস্তুর ভর কত ছিল ক্যাপিটাল M = ক্যাপিটাল M। তো এখানে আমরা কাটাকাটি করলে অ্যান্সার আসবে কত, 1। তো ক্যাপিটাল M = আমরা কত কোশ্চেনে বলে দিছিল যে ভারী বস্তুর ভর হালকা বস্তুর দ্বিগুণ, অর্থাৎ 2m, m V1 V2। তো mm কাটা 2 ওপারে যদি আমরা গুণ করি তাহলে 2 = V1 / V2। তাহলে আমাদের অনুপাত কত আসবে, এখানে কিছু নেই মানে 1 আছে, তার মানে কি V1 অনুপাত V2 = 2:1। তাহলে আমাদের অনুপাত কত হবে, 2:1। এবারে ভারী বস্তুর গতিশক্তি 50,000 জুল হলে হালকা বস্তুর
গতিশক্তি কত জুল। তো এখানে আমরা ভরবেগের মান দেওয়া আছে, আর গতিশক্তি ইকুয়াল টু আমরা কি জানি, পি স্কোয়ার ডিভাইডেড 2m। তাহলে এখানে আমাদের পি এর মান দেওয়া আছে, দুটার এম এর মান আমরা জানি, তাহলে গতিশক্তি বের করতে হবে। তো এটাও আমরা সেমভাবে অনুপাত আকারে বের করব। E1 ইকুয়াল টু E2 ডিভাইডেড পি স্কোয়ার ডিভাইডেড 2m ডিভাইডেড P2 স্কোয়ার ডিভাইডেড 2। তো E1 আমাদের কত দেওয়া আছে, এটা ভারী বস্তু, তাহলে উপরেরটা আমরা ধরি হালকা বস্তু আর নিচেরটা আমাদের ভারী বস্তু। তো হালকা বস্তুর গতিশক্তি আমাদের কি হতে বের করতে হবে, ভারী বস্তুর গতিশক্তি দেওয়া আছে 50,000 জুল। তাহলে E1 ইকুয়াল টু E2 এর মান কত দেওয়া আছে 50,000 ইকুয়াল টু P1 এর মান আমরা কত দেখছি, P1 আর P2 কি যেহেতু সমান, তাহলে এই দুইটা আমরা কাটাকাটি করব, 2m m2 ডিভাইডেড P2 স্কোয়ার। যেহেতু আমাদের কি বলে দিছে যে প্রত্যেকের ভরবেগ এত, অর্থাৎ দুজনের ভরবেগ সমান, সো এই দুটো আমরা কাটাকাটি করতে পারি, 2 বাদ। তাহলে আমাদের m2 কি ধরছি আমরা, ভারী বস্তু। তো ভারী বস্তুর ভর আমরা কি জানি, এখানে আমরা কি বের করেছি, ভারী বস্তুর ভর 2m। তাহলে অ্যান্সার আসবে আমাদের কত, 2m, নিচে আমাদের কত থাকবে m। তো m কাটাকাটি করলে উপরে থাকতেছে আমাদের মাত্র 2। তো E1 এর অর্থাৎ হালকা বস্তুর গতিশক্তি হবে আমাদের 1,00,000 জুল। তাহলে আমাদের অ্যান্সার ঘ। আসি, এক ব্যক্তি 40 কেজি ভরের একটি বস্তুকে 2 মিনিটে 20 মিটার উঁচুতে উঠতে পারে, ওই বস্তুর কৃত কাজ কত। W ইকুয়াল টু mgh, অর্থাৎ এই সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে কৃত কাজ বের করতে পারবো। এটা আমাদের বাড়ির কাজ, সেম টাইপ ম্যাথ আমরা করছি। তো ব্যক্তির ক্ষমতা বের করা, P ইকুয়াল টু W ডিভাইডেড T। তো এখান থেকে আমরা ডাব্লুর মান পারবো, আর এখানে আমাদের সময় দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা ক্ষমতা বের করতে পারবো। এটাও আমাদের বাড়ির কাজ। এবারে আসি, বলছে আমাদের বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজের মান সর্বাধিক হবে। অর্থাৎ কাজের ক্ষেত্রে কাজ ধনাত্মক হয় কত ডিগ্রি, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকলে কাজের মান ধনাত্মক হয়। তো আমরা জানি W ইকুয়াল টু FS cos থিটা। তো কসের সর্বনিম্ন মান কত, 0 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রির মান কত 1, আর কসের সর্বোচ্চ ডিগ্রি কত 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রির মান কত 0, অর্থাৎ 0 ডিগ্রি কোণের জন্য কি কাজের মান সর্বোচ্চ পাওয়া যায়, আর 90 ডিগ্রি কোণের জন্য কাজের মান সর্বনিম্ন পাওয়া যায়। অর্থাৎ বল প্রয়োগের ফলে যদি সরণ বলের দিকেই হয় তাহলে কাজ সর্বোচ্চ, আর বল প্রয়োগের ফলে সরণ যদি লম্ব বরাবর পাওয়া যায় তাহলে কাজের মান সর্বনিম্ন। একটি গাড়ি ভি বেগে গতিশীল, বেগ কত গুণ করা হলে গতিশক্তি দ্বিগুণ হবে। কত বেগে গতিশীল, ভি বেগে গতিশীল, বেগ কত গুণ করা হলে
গতিশক্তি দ্বিগুণ হবে। তাহলে আমরা জানি গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, অর্থাৎ এটা। আর ভর যদি আমরা কনস্ট্যান্ট ধরি তাহলে ইকে সমানুপাতিক ভি স্কয়ার, অর্থাৎ গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। তাহলে যদি বেগ ভি হয়, বলছে গতিশক্তি দ্বিগুণ হলে বেগ কত গুণ করতে হবে। তো আমরা এটা অনুপাত আকারে লিখতে পারি u1 ইকুয়াল টু e2 ডিভাইডেড v1 স্কোয়ার ডিভাইডেড v2 স্কোয়ার, অর্থাৎ আমাদের গতিশক্তি কত ছিল, e1 ছিল, আর গতিশক্তি e2 কত গুণ হবে, তাহলে দ্বিগুণ। তাহলে e1 e2 এর মান কত হবে 2e1, আর আমাদের v1 কত ছিল v, আর v2 আমাদের বের করতে হবে। তো আমরা u1 কাটা, তাহলে v2 স্কোয়ার ইকুয়াল টু v স্কোয়ার ডিভাইডেড v স্কোয়ার ইকুয়াল টু ইন্টু 2, তাহলে v2 হবে কত √2, উভয় পক্ষ বর্গমূল যদি আমরা করি স্কোয়ার স্কোয়ার হেঁটে যাবে, আর 2 এর ওপর √2, তাহলে আমরা বেগ যদি √2 গুণ করি তাহলে প্রাথমিক অবস্থায় বেগ ছিল কত ভি গুণ, আর আমাদের v2 বেরোইল কত 2√2v, অর্থাৎ বেগ যদি √2 গুণ করি তাহলে গতিশক্তি কত গুণ হবে, দ্বিগুণ হবে। ক্ষমতার একক আমরা জানি কি ওয়াট, ক্ষমতার একক ওয়াট। কোনো বস্তুর গতিশক্তি দ্বিগুণ করা হলে ভরবেগ কত হবে, ইকে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড 2m। আমরা এই সমীকরণে ব্যবহার করব। তাহলে গতিশক্তি দ্বিগুণ করা হলে গতিশক্তির সাথে আমাদের ভরবেগের সম্পর্ক কি, বর্গের সমানুপাতিক, অর্থাৎ গতিশক্তি যদি 2 গুণ করি, ইকে যদি 2 গুণ করি, তাহলে ভরবেগ কত গুণ হবে, পি যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত √2, অর্থাৎ তখন সেটা আমরা পুরাই করি। তো u1 ইকুয়াল টু u1 ডিভাইডেড e2 p1 স্কোয়ার ডিভাইডেড p2 স্কোয়ার। তাহলে গতিশক্তি আমাদের কত ছিল u1, গতিশক্তি দ্বিগুণ করলে কত হবে 2e1। ভরবেগ কত হবে, তাহলে প্রাথমিক ভরবেগ আমাদের কত ছিল p1, আর দ্বিতীয় ভরবেগ ছিল p2 স্কোয়ার, এটা। তাহলে p2 স্কোয়ার এর পাশে নিয়ে আসলে আমাদের এটা হবে 2p1 স্কোয়ার। তাহলে p2 মান আমরা কত পাবো, বর্গমূল করলে উভয় পক্ষে √2p1, অর্থাৎ যদি গতিশক্তি দ্বিগুণ করা হয় তাহলে ভরবেগ কত গুণ হবে, √2 গুণ। গতিশক্তি কত, √2 গুণ। এবার আসি কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে টেনে দ্বিগুণ লম্বা করা হলো, সম্পাদিত কাজের পরিমাণ কত। অর্থাৎ আমরা স্প্রিংয়ের কৃত কাজ সমান কি জানি, W ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, অর্থাৎ প্রাথমিক অবস্থায় স্প্রিংয়ের দৈর্ঘ্য কত ছিল এক্স মিটার, প্রাথমিক অবস্থায় দৈর্ঘ্য কত ছিল এক্স মিটার, আর টেনে কত গুণ করা হলো, দ্বিগুণ লম্বা করা হলো। তাহলে টেনে দ্বিগুণ লম্বা করলে হলে স্প্রিংয়ের দৈর্ঘ্য কত হবে 2x মিটার। তাহলে তখন আমাদের স্প্রিংয়ের কৃত কাজ হবে W ইকুয়াল টু হাফ কে এক্স এর মান তখন কত আমাদের 2x স্কোয়ার, তাহলে হাফ কে 4x স্কোয়ার। দুটো কনস্ট্যান্ট, এ দুটো যদি আমরা বাদ দিই তাহলে স্প্রিংকে টেনে দ্বিগুণ করা হলে সম্পাদিত কাজ কত হবে
আমরা টেনে দ্বিগুণ করা হলে, স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে টেনে দ্বিগুণ লম্বা করা হলো, এর মান দ্বিগুণ হলো, সম্পাদিত কাজের পরিমাণ হবে, এটা ভুল আছে, অ্যান্সার খ 4 গুণ হবে। কারণ এখানে কি দৈর্ঘ্য 2 গুণ বৃদ্ধি পেলে যেহেতু এক্স এর মান আমরা কত স্কোয়ার আছে, তাহলে কাজ কত গুণ বৃদ্ধি পাবে, 4 গুণ বৃদ্ধি পাবে। বেরাসিম 40 মিটার উচ্চতা থেকে একটি বস্তু বিনা বাধায় পড়তে থাকলে ভূমি হতে কত উচ্চতা এর গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। অর্থাৎ এটা দৈর্ঘ্য কত মোট 40 মিটার উচ্চতা, তো বিনা বাধায় এখান থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হলো, ভূমিতে পড়লে কোন উচ্চতায় আমাদের গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে, অর্থাৎ ইকে ইকুয়াল টু 3 ইপি হবে। তো ধরি এই অবস্থায় এসে ইকে ইপির 3 গুণ হবে, তো এটুকুর উচ্চতা আমরা কত এক্স মিটার, তাহলে টোটাল দৈর্ঘ্য আমাদের কত উচ্চতা ছিল 40 মিটার, তাহলে এটুকুর উচ্চতা হবে 40 মাইনাস এক্স মিটার। তাহলে ইকে ইকুয়াল টু আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার, আর ইপি ইকুয়াল টু এম জি এইচ। তো হাফ আমরা এই পাশে গুণ করে দিই, এই পাশে থাক, হাফ এম ভি স্কোয়ার আমরা কি লিখতে পারি, ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। তো স্থির অবস্থা থেকে ফেলা হয়েছে ইউ এর মান 0, তাহলে আমাদের থাকবে কি 2 জি এইচ। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 2 জি এইচ 3 এম জি এইচ, 2 2 কাটা এম জি এইচ, এখানে 3 এম জি এইচ। এখন গতিশক্তির ক্ষেত্রে আমাদের উচ্চতা কোনটা, এইটা, কারণ গতিশক্তির ক্ষেত্রে বস্তু এই অবস্থা থেকে এই দিকে যাচ্ছে, তাহলে উচ্চতা কত হবে আমাদের এম এম জি, উভয় পক্ষ থেকে আমরা এম জি কেটে দিই, তাহলে আমাদের থাকতেছে আলটিমেটলি এইচ ইকুয়াল টু 3h। তো গতিশক্তির ক্ষেত্রে এইচ কত 40 মাইনাস এক্স, আর বিভব শক্তির ক্ষেত্রে আমাদের উচ্চতা এক্স, তাহলে এক্স, তাহলে 40 এক্স এর পর নিয়ে গেলে আমাদের 4x ইকুয়াল টু 10। তো এখানে 3 গুণ হবে, অ্যান্সার ক, এটা মেবি রং। এবার আসি 1 জুল সমান কত কিলোওয়াট ঘন্টা। তো কিলোওয়াট আওয়ার 1 জুল ইকুয়াল টু কত কিলোওয়াট আওয়ার। তো কিলোওয়াট আওয়ার ঘন্টা কিসের একক, ক্ষমতা, পি এর একক হচ্ছে ওয়াট, কিলোওয়াট আওয়ার ইউনিট। এই দুটো মূলত বৈদ্যুতিক ক্ষমতা ক্যালকুলেশনে আমরা ব্যবহার করি। তাহলে পি ইকুয়াল টু কি জানি, ডাব্লিউ বাই টি। তো ডাব্লিউ ইকুয়াল টু, ডাব্লিউর মান কত 1 জুল, আমাদের বের করতে বলছে 1 জুল সমান কত কিলোওয়াট ঘন্টা। তো আমরা বের করব কি, ডাব্লিউ ইকুয়াল টু পি টি। তো 1 জুল সমান, প্রত্যেকটা যদি আমরা 1 একক ধরি, 1 একক করে ধরি, তাহলে 1 কিলোওয়াট
আওয়ার সমান কত আমরা জানি 3.6 ইন্টু 10⁶7 জুল। 1 কিলোওয়াট আওয়ার সমান 3.6 ইন্টু কিলোওয়াট আওয়ার 3.6 ইন্টু 10⁶ জুল। তাহলে আমরা যদি 1 জুল বের করতে চাই কী হবে 1/3.6 ইন্টু 10⁶ কিলোওয়াট আওয়ার। তাহলে এটা অ্যান্সার 0.78 10⁻⁻7 কিলোওয়াট আওয়ার। এটা হোমওয়ার্ক। আসি 200 গ্রাম মিলিগ্রাম ভরের একটা বস্তু 10 মিটার উচ্চতা থেকে নিচে পড়ছে। ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি কত? অর্থাৎ এটা আমাদের ভূমি, 10 মিটার উচ্চতা, এখান থেকে 200 মিলিগ্রাম ভরের একটা বস্তু নিচে পড়ছে। অর্থাৎ এই বস্তুটি ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো গতিশক্তি ইকুয়াল টু আমরা কি জানি, কে ইকুয়াল টু হাফ mv²। তো ভর কত আমাদের m কত 200 মিলিগ্রাম। তাহলে 200 ইন্টু মিলি, তাহলে 10⁻⁻6 আর 2 করলে 2 ইন্টু 10⁻⁻4 কেজি টু 2 ইন্টু 10⁻⁻4। আর ভি এর মান কত, v² ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2gh। কি অবস্থায়, স্থির অবস্থা থেকে, তাহলে কি ইউ এর মান 0। 2 v² এর মান কত 2 ইন্টু 9.8 ইন্টু কত মিটার উচ্চতা, 10 মিটার উচ্চতা। তাহলে v² আমরা মান লিখতে পারি 2 ইন্টু 9.8 ইন্টু 10 মিটার। তাহলে ইকের মান আমরা পাবো আলটিমেটলি 0.6 টু 10⁻³ জুল। এবার কোনো বস্তুর ওপর এ বল প্রয়োগের বলের দিকের সাথে থিটা কোণ করলে বইয়ের প্রয়োগ বিন্দুর এর সরণ হলে কাজের পরিমাণ কত? তো কাজ ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি F.S। স্প্রিংয়ের ওপর কৃত কাজের বল প্রয়োগে মুক্ত প্রান্তের এক্স সরণ হলে এর বিপরীতে স্প্রিংয়ের কৃত কাজ কত? স্প্রিংয়ের কৃত কাজের সমীকরণ ডাব্লিউ ইকুয়াল টু হাফকে x²। স্প্রিংয়ের কৃত কাজের সমীকরণ একটাই, ডাব্লিউ ইকুয়াল টু হাফকে x²। গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক, এই সমীকরণের ম্যাথ আমরা অনেক কয়বার করে এসেছি। সম্পর্ক কি, গতিশক্তি ইকে ইকুয়াল টু v² / 2m। বিভব শক্তি কি, বিভব শক্তি একটা শক্তি, শক্তির একক কি জুল। তারপরে 1 কিলোওয়াট ঘন্টার সাথে জুলের সম্পর্ক কি সেটা আমরা একটু আগে দেখছি। 1 কিলোওয়াট আওয়ার সমান 3.6 ইন্টু 10⁶ জুল। এটাও সেম ম্যাথ, বাড়ির কাজ, প্রিভিয়াসে এরকম ম্যাথ করানো হয়েছে।
2 নিউটন পার মিটার স্প্রিং ধ্রুবকের একটি আদর্শ স্প্রিং এর দৈর্ঘ্য সাম্য অবস্থা থেকে 0.1 মিটার বৃদ্ধি করলে স্প্রিংয়ের বিভব শক্তি কত? বিভব শক্তি কত? তাহলে স্প্রিং ধ্রুবকের মান কত আমাদের দেওয়া আছে? 2 নিউটন পার মিটার, আর দৈর্ঘ্য বৃদ্ধি কত? 0.1 মিটার। তাহলে আমাদের বিভব শক্তি হবে কি তো আজ হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমরা স্প্রিং ধ্রুবকের মান কত? 2, এক্স এর মান কত? 0.1 স্কোয়ার। তাহলে আমাদের 2 কাটাকাটি অ্যান্সার হবে 0.01 জুল। এবার আসি, গতিশক্তি 4 গুণ বৃদ্ধি পেলে ভরবেগ কত গুণ বৃদ্ধি পাবে? তো ইকে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড 2m। আমরা সূত্র কি জানি? তাহলে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি? গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। অর্থাৎ গতিশক্তি যদি 4 গুণ বৃদ্ধি পায়, অর্থাৎ গতিশক্তির উপর যদি আমরা বর্গমূল করি, তাহলে আমরা জানি ইকে সমানুপাতিক পি স্কোয়ার। তো বলছে যে গতিশক্তি 4 গুণ বৃদ্ধি করলো, তাহলে এটা সহজে বের করার নিয়ম কি? গতিশক্তি কত হবে? 4 গুণ বৃদ্ধি করলে 4k, আর এটা কিসের সমানুপাতিক? বর্গের। তাহলে আমরা এই পাশে কী করব? বর্গমূল করব। তাহলে ভরবেগ, নতুন ভরবেগ কত গুণ হবে? 2 গুণ। ঠিক আছে, তাহলে নতুন ভরবেগ কত? 2 গুণ। এটাও আমাদের বাড়ির কাজ। সেম টাইপের ম্যাথ আমরা করে এসেছি। এবার আসি, বলছে যে একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগের একই কোনটির গতিশক্তি বেশি হবে? অর্থাৎ একটা বস্তু, এটা একটা বস্তু হালকা বস্তু, এটা একটা ভারী বস্তু, এদের ভরবেগ কত? এটা আর এটার ভরবেগ একই। এখন কোনটির গতিশক্তি বেশি হবে? তাহলে আমরা কি জানি? ইকে, এটা হালকা গতিশক্তি, আর এটা ভারী, ইকুয়াল টু কত? পি স্কোয়ার ডিভাইডেড 2m, পি স্কোয়ার ডিভাইডেড 2m। তো কে হালকা ডিভাইডেড ভারী, তো ভরবেগ দুটারই একই, অর্থাৎ দুইটাই কাটাকাটি যাবে। তো এটা যদি এটা আমাদের ভারী বস্তু ছিল, তো 2m, তাহলে আমাদের আসতেছে কত? 2m। এটা ভারী বস্তুর ভর, এটা হালকা বস্তুর ভর, 2 কাটাকাটি। তাহলে বলছে যে কোনটির গতিশক্তি বেশি হবে? তো আমরা একটা জিনিস জানি, আমরা সমীকরণ খেয়াল করি, ইকে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড 2m, অর্থাৎ ভরের সাথে গতিশক্তির সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। অর্থাৎ ভর যদি বেশি হয় তাহলে গতিশক্তি কম হবে, ভর কম হলে গতিশক্তি বেশি হবে। তাহলে হালকা বস্তুর কি হবে? গতিশক্তি, যেহেতু হালকা বস্তুর ভর কম, তাহলে আর গতিশক্তি বেশি হবে, আর ভারী বস্তুর ভর বেশি, তাহলে আর গতিশক্তি কম হবে। তাহলে গতিশক্তি কোনটির বেশি হবে? হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। প্রযুক্ত বল ও সরণের দিক পরস্পর বিপরীত হলে কৃত কাজ কী হবে? ঋণাত্মক হবে। বিপরীত দিক cos 180 ডিগ্রি, cos 90 ডিগ্রির উপরে যে মান হয় সেগুলো কি? ঋণাত্মক। তাহলে কৃত কাজ কত হবে? ঋণাত্মক। মধ্যবর্তী কোণ যদি শূন্য হয় তাহলে কৃত কাজ কত হবে? ধনাত্মক। এবং কত? সর্বোচ্চ। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কি? অর্থাৎ আমরা
3টা দেখে আসছিলাম, সেটা হলো বল ও সরণের মধ্যবর্তী কাজ কোণ যদি 90 ডিগ্রি হয়, বল প্রয়োগে যদি সরণ না ঘটে, আর বৃত্তাকার পথে কোনো বস্তুর কৃতকাজ শূন্য। অর্থাৎ বৃত্তাকার পথে যদি একটা বস্তু ঘুরতে থাকে তাহলে সে একটা কেন্দ্রমুখী বল দ্বারা বৃত্তের পরিধি বরাবর ঘুরে। অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম পর পর সে আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসে, অর্থাৎ আলটিমেটলি কোনো কাজ হয় না। তাহলে কৃতকাজ কয়টি ক্ষেত্রে শূন্য হয়? বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে, বল প্রয়োগে সরণ না হলে, আর বৃত্তাকার পথে অর্থাৎ কেন্দ্রমুখী বল দ্বারা। তাহলে কৃতকাজ কত? শূন্য হবে। বিভব শক্তি নির্ভর করে কিসের উপর? বিভব শক্তি কি? ইপি ইকুয়াল টু এম জি এইচ। তো কিসের উপর নির্ভর করে? ভরের উপর, অভিকর্ষ ত্বরণ, উচ্চতার উপর। যে এর উপর নির্ভর করে, উচ্চতার উপর নির্ভর করে, তো বেগের উপর নির্ভর করে না। এটা আমাদের লাগবে না, এটা সেম টাইপ ম্যাথ আমরা করে এসেছি। রৈখিক ভরবেগ বৃদ্ধি করলে গতিশক্তি কত % বৃদ্ধি পাবে? শক্তির একক কি? জুল। ওয়াট কিসের একক? ক্ষমতার একক। ওয়াট অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার, এটাও কি ক্ষমতার একক। আর জুল সেকেন্ড, জুল সেকেন্ড, এটাও কি ক্ষমতার একক। তাহলে এখানে আমাদের শক্তির একক শুধু একটা, জুল, আর ওয়াট হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা, জুল সেকেন্ড, এগুলো ক্ষমতার একক। কোনটি মিথ্যা? শক্তি বিনিময় হতে পারে, হ্যাঁ এটা ঠিক আছে। শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হতে পারে। শক্তির দ্বারা কাজ করা যায়, হ্যাঁ শক্তির দ্বারা কাজ করা যায়। শক্তি ধ্বংস দেয়, শক্তি ধ্বংস হয় না। অর্থাৎ শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। অর্থাৎ এটা একটা তার, এই তারকে আমি টেনে লম্বা করলাম, অর্থাৎ আমার যে শক্তি ছিল সেই শক্তি, যে শক্তি দিয়ে তারকে টেনে লম্বা করলাম, সেই শক্তি এখন এই তারের মধ্যে কী হলো? বিভব শক্তির রূপে জমা থাকলো, কিন্তু শক্তির কোনো ধ্বংস হলো না। একজন কুলি 50 কেজি ভরের বোঝা 10 সেকেন্ড মাথায় ধরে রাখলে কাজের পরিমাণ কত হবে? তো কাজ আমরা কি জানি? ডাব্লিউ ইকুয়াল টু এফএস কস থিটা। বাট একজন কুলি, এখানে আমরা এম জি এম ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ, ঠিক আছে। তো এখানে আমরা কি ভর পাচ্ছি, তারপরে আমরা অভিকর্ষ ত্বরণ পাচ্ছি, কিন্তু কত মিটার উচ্চতায় এটা বলা নাই। কত সেকেন্ড? 10 সেকেন্ড। কিন্তু আমরা জানি কি কাজ কিসের উপর নির্ভর করে? বল ও সরণের উপর। এখানে বল প্রয়োগ হয়েছে কিন্তু কোনো রকম সরণ নেই, অর্থাৎ কৃতকাজ আলটিমেটলি কত হবে? 0। এটা বাড়ির কাজ, সেম টাইপ ম্যাথ আমরা করেছি। এবার আসি, 1 কেজি ভরের একটি বস্তু মসৃণ আনুভূমিক সমতলের উপর দিয়ে 2 মিটার পার সেকেন্ড বেগে 1 মিটার পথ অতিক্রম করলো। অভিকর্ষ বলের দ্বারা কাজের পরিমাণ কত? তো আমরা কি জানি অভিকর্ষ বল কোন দিকে কী করে? পৃথিবীর কেন্দ্রের দিকে, অর্থাৎ নিচের দিকে। তাহলে অভিকর্ষ বলের উদাহরণ কোন ক্ষেত্রে দেখতে পাই? যখন উপর থেকে কোনো বস্তুকে আমরা মুক্ত পথে নিচের দিকে ছাড়ি, তখনই শুধু অভিকর্ষ ত্বরণের, অভিকর্ষ বলের প্রভাবে কাজ দেখতে পাই। কিন্তু একটা বস্তুকে, এটা একটা বস্তু, একে এই মসৃণ তলে এই বরাবর যদি আমরা ঠেলি, তার উচ্চতার কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এখানে অভিকর্ষ ত্বরণের কোনো প্রভাব বল কাজ করছে না। তাহলে কি উচ্চতার পরিবর্তন না হওয়ার কারণ কি? অভিকর্ষ বলও
এখানে ক্রিয়া করছে না, অর্থাৎ কাজের পরিমাণ আলটিমেটলি 0। এক ব্যক্তি 40 সেকেন্ড সময়ে একটি কাঠের টুকরা 3 মিটার উচ্চতায় তুলতে পারে। একজন 20 সেকেন্ড সময়ে একই উচ্চতায় তুলতে পারে। তো তাদের ব্যয়িত শক্তি, তাহলে সময় দেওয়া আছে আর আমাদের উচ্চতা দেওয়া আছে, এখানে দেওয়া আছে একই উচ্চতায় তুলতে পারে। তো এই যে ব্যক্তি সেও যে কাজ করতে পারছে, দ্বিতীয় যে ব্যক্তি সেও সেম কাজ করতে পারছে। আমরা জানি শক্তি সময়ের উপর নির্ভর করে না, সময়ের উপর নির্ভর করে কি, ক্ষমতা সময়ের উপর নির্ভর করে। তাহলে যেহেতু এই ব্যক্তি আর এই ব্যক্তি একই কাজ করতে পারছে, তাহলে তাদের ব্যয়িত শক্তি কি হবে, একই হবে। তাহলে এখন আমরা আসি তাদের ক্ষমতা। তো প্রথম ব্যক্তির ক্ষমতা যদি আমরা দেখি P1 W/T, প্রথম ব্যক্তি M G আমরা কনস্ট্যান্ট রাখি, আর কত মিটার উচ্চতায়, 3 মিটার উচ্চতায়, কত সেকেন্ড সময়, 40 সেকেন্ড সময়। তাহলে প্রথম ব্যক্তির ক্ষেত্রে আমাদের আসবে 3/40 mg, ক্ষমতা এত ওয়াট। আর দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে আমাদের ক্ষমতা আসবে তাহলে কত, mg, কত সেকেন্ড সময়ে, 20 সেকেন্ড সময়ে, কত মিটার উচ্চতায়, 3 মিটার উচ্চতায়, অর্থাৎ 320 mg ওয়াট। এখন এই যে প্রথম যে ব্যক্তি, তার ক্ষমতাকে যদি আমরা করি, তাহলে প্রথম জনের ক্ষমতা দ্বিতীয় জনের ক্ষমতা, প্রথম জনের ক্ষমতাকে যদি আমরা তুলনা করি, তাহলে P1 / P2 40 / 3/20, তাহলে P1 / P2 = 3/40 × 23, 3 কাটা 2। তাহলে আমরা P2 = 2P1, অর্থাৎ দ্বিতীয় জনের ক্ষমতা প্রথম জনের ক্ষমতার থেকে দ্বিগুণ বেশি, দ্বিতীয় জনের ক্ষমতা প্রথম জনের থেকে দ্বিগুণ বেশি। নিচের কোনটি ভেক্টর রাশি নয়? কাজ স্কেলার রাশি, ক্ষমতা এটা কি স্কেলার রাশি, শক্তি স্কেলার রাশি, তাহলে অ্যান্সার হবে সব। এবার আসি, m ভরের একটি বস্তু h উচ্চতা থেকে ভূমিতে এসে পড়ল, ভূমি স্পর্শ করার মুহূর্তে বস্তুটির স্থিতিশক্তি কত? তাহলে আমরা জানি EP = বিভব শক্তি বা স্থিতিশক্তি mgh। তো ভূমি স্পর্শ করার মুহূর্তে আমাদের উচ্চতা কত থাকে, 0, তাহলে mg × 0, তাহলে ভূমি স্পর্শ করার মুহূর্তে আমাদের বিভব শক্তি কত হবে, 0 জুল। ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে বস্তুটির গতিশক্তি কত? তাহলে আমরা আসি, গতিশক্তি EK = 12 mv²। আমাদের এখানে m ভর দেওয়া আছে, h উচ্চতা দেওয়া আছে, কিন্তু এখানে v এর কোনো মান নেই। তো v এর মান কোথায় থেকে পাবো, আমরা জানি v² = e² + 2gh। তো u এর মান কত, স্থির অবস্থা থেকে বস্তুটি ফেলা হয়েছিল, এর মান কত, 0, তাহলে v² = কত আসবে আলটিমেটলি, 2gh। তাহলে ইকো কত, 12 mv² এর মান আমরা কত পাচ্ছি, 2gh।
2 যদি আমরা কাটি তাহলে ইকে mg এইচ, অর্থাৎ ভূমি স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে বস্তুটির গতিশক্তি কত হবে mg এইচ। কাজ ও ক্ষমতা কোন রাশি? দুটাই স্কেলার রাশি। ধনাত্মক কাজের ক্ষেত্রে আমরা কি জানি? অবশ্যই 0 ডিগ্রির সমান বা বড় হতে হবে, আর 90 ডিগ্রির থেকে ছোট বা সমান হলে কাজ কি হবে? ধনাত্মক হবে। বাকি সব ক্ষেত্রে কাজ আমরা ঋণাত্মক পাবো। গতিশীল কোনো বস্তুর বেগ দ্বিগুণ করা হলে গতিশক্তি কত হবে? তাহলে ইকে ইকুয়াল টু আমরা কি জানি? হাফ এম ভি স্কয়ার। তাহলে গতিশক্তির সাথে বেগের সম্পর্ক বর্গের সমানুপাতিক। তাহলে বেগ যদি দ্বিগুণ করি তাহলে গতিশক্তি কত হবে? যেহেতু বেগের উপর বর্গ, গতিশক্তি 4 গুণ। ভূমি হতে একটি বস্তুকে উপরে নিক্ষেপ করা হলে সর্বাধিক উচ্চতায় কি হবে? বেগ শূন্য হবে। বিভব শক্তি সর্বোচ্চ হবে, গতিশক্তি সর্বনিম্ন হবে। কারণ কি? এটা একটা এই অবস্থান থেকে এই অবস্থানে একটা বস্তু নিক্ষেপ করা হলো, এটা হলো আমাদের সর্বোচ্চ উচ্চতা। তো বিভব শক্তি কি? ইপি ইকুয়াল টু আমরা কি জানি? mg এইচ, অর্থাৎ বিভব শক্তি উচ্চতার উপর নির্ভরশীল, অর্থাৎ উচ্চতা যত বেশি হবে বিভব শক্তি তত বেশি হবে। তাহলে বস্তু যখন সর্বাধিক উচ্চতায় থাকবে তাহলে বিভব শক্তি কি হবে? সর্বোচ্চ হবে। আর সর্বাধিক উচ্চতায় বস্তু কি অবস্থায় থাকবে? স্থির অবস্থায়। স্থির অবস্থায় গতিশক্তি কি হবে? সর্বনিম্ন। m ভরের বস্তু সমবেগে সরলরেখায় ভি বেগে চলমান। যদি বস্তুর বেগ দ্বিগুণ করা হয় তাহলে বস্তুর গতিশক্তি পূর্বের কি হবে? 4 গুণ হবে, কারণ ইকে সমানুপাতিক ভি স্কয়ার, অর্থাৎ গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। অর্থাৎ বেগ যদি দ্বিগুণ করা হয় গতিশক্তি কত হবে? 4 গুণ। এবার আসি, বলছে যে বস্তুর গতিশক্তির পরিবর্তন কত? প্রাথমিক অবস্থায় আমাদের গতিশক্তি কত ছিল? ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, এখন বলছে যদি বেগ দ্বিগুণ করা হয় তাহলে ফাইন ইকে তখন আমাদের কত হবে? বেগ দ্বিগুণ করলে হাফ এম 2 ভি স্কয়ার। তাহলে 2 আমরা যদি কাটি, হাফ এম 4 ভি স্কয়ার, তাহলে 2 এম ভি স্কয়ার। এম ভরের সমবেগে সরলরেখায় ভি বেগে চলমান। যদি বস্তুর বেগ দ্বিগুণ করা হয় বস্তুর গতিশক্তির পরিবর্তন কত? তাহলে প্রাথমিক গতিশক্তি কত ছিল? হাফ এম ভি স্কয়ার। আর গতিশক্তি বৃদ্ধি করার পর কত হলো? 2 এম ভি স্কয়ার। তাহলে পরিবর্তন কত হবে? 2 এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ভি স্কয়ার। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে, যদি এম কমন নিই, ভি স্কয়ার যদি কমন নিই, 2 4 মাইনাস 1, তাহলে 3/2 এম ভি স্কয়ার। তাহলে গতিশক্তির পরিবর্তন হবে, এখানে একটু ভুল আছে, 3/2 এম ভি স্কয়ার। কাজের পরিমাণ সবচেয়ে বেশি হবে যখন বল ও সরণের মান কত হবে? 0 ডিগ্রি আর 360 ডিগ্রি। কারণ 0 ডিগ্রিতে কসের মান, কস 0 ডিগ্রির মান 1, আর কস 360 ডিগ্রিতে কসের মান 1 হয়, আর কস 90 ডিগ্রির মান 0। তাই কাছের সর্বোচ্চ মান হবে 0 ডিগ্রি ও 360 ডিগ্রিতে। এটা আমাদের এটার উদ্দীপক নাই, উদ্দীপক মিসিং। ভরবেগে তাহলে বিভব শক্তি কত? এটা করানো হয়েছে আমাদের কাজ।
এক অশ্ব ক্ষমতা বা 1 হর্স পাওয়ার সমান কত? 746 জুল পার সেকেন্ড। বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কাজের পরিমাণ শূন্য হবে? 90 ডিগ্রি। এবার আসি 20 নিউটন বল প্রয়োগের ফলে বলের দিকে 60 ডিগ্রি কোণে 2 মিটার সরণ হলে সম্পূর্ণ কাজের পরিমাণ কত? অর্থাৎ আমরা জানি W = Fs cos থিটা। এফ এর মান কত? 20 নিউটন। কত সরণ? 2। মধ্যবর্তী কোণের মান 60, তাহলে cos 60 ডিগ্রি। 40 × cos 60 ডিগ্রির মান কত? হাফ। তাহলে কৃত কাজ হবে 20 জুল। সরল দোলকের পূর্ণ দোলনের ক্ষেত্রে কয়টি অবস্থানে ববের সমস্ত শক্তি বিভব শক্তি হয়? 2টি অবস্থানে। এটা আমরা পর্যাবৃত্ততে বিস্তারিত জানব। কোনটি অসংরক্ষণশীল বলের উদাহরণ? কি বল? সান্দ্র বল। আরও কি আছে? ঘর্ষণ বল। এগুলো কি অসংরক্ষণশীল বলের উদাহরণ। তো আমরা এখানে কয়টা বিষয় দেখব, সেটা হলো সংরক্ষণশীল আর অসংরক্ষণশীল, সংরক্ষণশীল অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য, তাদের উদাহরণ। এই কয়টা জিনিস আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বিশেষ করে সংরক্ষণ ও অসংরক্ষণশীল বলের উদাহরণ বারবার আসে। গতিশক্তি কত হবে? এটা আমরা পারব। তো আজকের মতো এমসিকিউ এখানেই শেষ। সন্ধ্যা 7টায় ইনশাল্লাহ আমরা আবার সিকিউ ক্লাসে হাজির হব। মোটামুটি আমরা সিকিউ ক্লাস 7টার থেকে 8টা সিকিউ সলভ করবো এই অধ্যায়ে, যেটা আমাদের জন্য যথেষ্ট। যদি কারো কোনো রকম সমস্যা থাকে তোমরা পার্সোনালি আমাদের পেজে মেসেজ করতে পারো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।